হ্যালো, সাউন্ড ক্লিয়ার ভাই? হ্যালো। রেসপন্স করেন, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখেন, আমাদের 5 নম্বর পয়েন্ট হলো প্রাইস কোর্স, অর্থাৎ মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ, দেখেন, যখন নাকি ফিউচার কন্ট্রাক্টে যাবেন তখন অবশ্যই এক্সচেঞ্জ মূল্য কি করতে হবে, আপনার নির্ধারণ করতে হইব, ঠিক আছে? এবং এই এক্সচেঞ্জ মূল্য যে নির্ধারণ করবেন, কোন মুদ্রায় লেনদেনটা সম্পাদন করবেন তা উল্লেখ করতে হইব, ঠিক আছে? সাধারণত ইউএসএ কার্ড অয়েল, সাধারণত ইউএসএ কার্ড অয়েল সম্পাদন করা হয়ে থাকে ডলারে। ডলারে কি করে ইয়ে করা থাকে। এছাড়া ট্রেজারি বিল, ট্রেজারি বিল, ট্রেজারি নোট, ট্রেজারি নোট, ফিউচার প্রাইস, ফিউচার প্রাইস কি হয়ে থাকে, ডলারে হয়ে থাকে সাধারণত। হুম, লাগো এতটুক। রেসপন্স করেন। হ্যালো। হয়েছে স্যার। 6, প্রাইস লিমিট বা রেসপন্স করে না, প্রাইস লিমিট অ্যান্ড পজিশন লিমিট। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দৈনিক মূল্য পরিবর্তন সীমা পরিবর্তন সীমা এক্সচেঞ্জ কর্তৃপক্ষ নির্ধারিত হয়ে থাকে, নির্ধারিত হয়ে থাকে এক্সচেঞ্জ সীমার কর্তৃ পরে কি লিখছেন পরিবর্তন? কোনটা? স্যার, এটা কি লিখছেন? কোনটা? যেটা দাগ দিলেন, যেটা দাগ এক্সচেঞ্জ, দিলেন। এক্সচেঞ্জ, হুম এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কর্তৃক হয়ে থাকে। এখন আমার কথা হলো, এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কারা? দেখেন, যারা নাকি কি করে, মিডিয়া হিসেবে কাজ করে, ফিউচার কন্ট্রাক্টের ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে সাহায্য করে, ওইগুলো হলো এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। যেমন বাংলাদেশে এসএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটার আন্ডারে কি আছে, এসএসসি এবং সিএসসি, সরি ডিএসসি এবং সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং এক্সচেঞ্জ। ঠিক তেমনি আমেরিকাতে স্টক এক্সচেঞ্জ করতে কি করা হয়, আপনার ফিউচার কন্ট্রাক্টের প্রাইসটা কি করা হয়, দৈনন্দিন ভিত্তিতে কি করা হয়, মূল্য নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে? প্রাইস লিমিট, প্রাইস লিমিট নির্ধারণ করতে হবে, যেমন হুম যেমন 120 থেকে $150 এরকম। বুঝতে পারছেন প্রাইস লিমিটটা? এবং 120 থেকে $50 মধ্যে কি করবেন, আপনার যে ফিচার কন্ট্রাক্টটা করছেন ওটা সম্পাদন করতে হইব, যদি প্রাইস লিমিট এমন নির্ধারণ করে দেয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরপর দেখেন, এখানে লিমিট পজিশন, পজিশন লিমিট,
পজিশন লিমিট, যেমন লিমিট ডাউন, লিমিট ডাউন 120, ঠিক আছে, সর্বনিম্ন রেট কত? 120, 110, হুম, 110 কিন্তু নামবো না, ঠিক আছে। আবার লিমিট আপ, লিমিট আপ 150, 160 না, এমন আর কি আপনার পজিশন লিমিট এবং প্রাইস লিমিট। বুঝতে পারছি? রেসপন্স করেন। জি স্যার। রেসপন্স, ওকে। আমাদের নেক্সট কোশ্চেন, স্যার বলেন। স্যার হচ্ছে প্রাইস লিমিট আর পজিশন লিমিটটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, দেখেন, প্রাইস লিমিট তা আমরা বললাম, কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, স্পেসিফিকেশন অফ ফিচার কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রাইস লিমিট এবং পজিশন লিমিট কি থাকবো? উল্লেখ থাকবো বা উল্লেখ করতে হইব। এবং প্রাইস লিমিট এবং পজিশন লিমিট দৈনন্দিন ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ করতে কি করা হয়? নির্ধারণ করা হয়। প্রাইস লিমিটটা নির্ধারণ করা হইতে পারে, যেমন আমরা বলতে পারি $120 থেকে $150, ঠিক আছে। এই লিমিটের মধ্যে কি করতে হবে? আপনার লেনদেন করতে হবে, সর্বনিম্ন 120, সর্বোচ্চ $150, ঠিক আছে। এবং পজিশন লিমিট হলে গিয়ে সর্বনিম্ন 120 এবং সর্বোচ্চ হলো কি 150। এই যে দুইটা পজিশন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এটার বলে পজিশন লিমিট। আর প্রাইস লিমিট হলো 120 থেকে 150। 120 থেকে 150 মধ্যে 130-এ লেনদেন করতে পারেন, 140-এ লেনদেন করতে পারেন, 145-এ লেনদেন করতে পারেন, এইটা আমি বুঝাইছি। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবং এই কথাগুলো আপনারা আপনার নিজের মতো লিখে দিবেন, কনসেপচুয়াল লিখে দিবেন, ঠিক আছে। আবল তাবল কোনো কথা লেখা যাবো না, টু দ্য পয়েন্ট লেখা যাবো। জাস্ট আমার আলোচনার স্বার্থে আমি শর্ট শর্ট কিছু কিওয়ার্ড মার্ক করে রাখছি, ওইগুলোর বেস করে আমি আলোচনা করতেছি। এবং আপনারা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, এই কিওয়ার্ড বেস করে যদি দরকার লাগে আরও কিওয়ার্ড ইউজ করে প্রশ্নগুলো মুখস্থ করে লিখে দিবেন, ঠিক আছে। তবে ফিনান্সিয়াল ডিরাইভেটিভসের ক্ষেত্রে আবল তাবল লিখলে কিন্তু নাম্বার পাবেন না, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, কনভারেন্স অফ ফিউচার কন্ট্রাক্ট টু স্পট প্রাইস। Convergency of future contract to spot price. এটার অর্থ হইল গিয়া ফিউচার প্রাইস কে কখন স্পট প্রাইসে রূপান্তর করা যায়। হুম, কোশ্চেন আমরা বুঝতে পারছি। জি স্যার। হুম, একটু ওয়েট করেন।
হুম, শুরু করি, হ্যাঁ। হুম, মনে করেন আমার মার্কার দরকার। আমার কি দরকার? মার্কার। ঠিক আছে, আমি কি করবো? মার্কার কিনবো। কিনবো, ঠিক আছে। তো যে কোনো একজনের সাথে চুক্তি করলাম আমি। চুক্তি করলাম মার্কার কেনার জন্য। তো এটা হইতেছে আমার জন্য ফিউচার কন্ট্রাক্ট, অর্থাৎ ফিউচার প্রাইসে কিনবো। তো এতটুকু বুঝতে পারছি। তারপরে দেখেন স্পট প্রাইস। স্পট প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস বা কারেন্ট প্রাইস। আজকের যে দামটা আছে সেটাকে আমরা কি বলতেছি? স্পট প্রাইস বলতেছি। ওকে, এতটুকু যে লিখলাম এতটুকু বুঝাইছে যা লিখছি? স্যার একটু ফার্স্টে থেকে বলবেন, আমার আচ্ছা নেটের কারণে কিছু শুনতে পারিনি। আচ্ছা, মনে করি আমি মার্কার কিনবো, আমার মার্কার দরকার। তো আমি মার্কার কিনবো। তো মার্কার কেনার জন্য আমি একজনের সাথে চুক্তি করলাম মার্কার কেনার জন্য ফিউচার প্রাইসে, অর্থাৎ ভবিষ্যতে একটা মূল্য নির্ধারণ করে বললাম এত টাকা রেটে সে আমাকে মার্কার দিবে, আমি মার্কার কিনবো। ঠিক আছে। আর স্পট প্রাইস হচ্ছে হচ্ছে বর্তমান প্রাইস বা কারেন্ট প্রাইস। স্পট প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস বা কারেন্ট প্রাইস। আমরা আজকের যে দামটা আছে সেটাকে আমরা কি বলবো? স্পট প্রাইস বলুন। যতটুক বুঝাইলাম অতটুক বুঝাইছে? জি জি স্যার। স্যার। ওকে। জি স্যার। হ্যাঁ, তারপরে দেখেন 3 মাস পর, সাপোজ মনে করেন আমরা 3 মাস, আমরা আগেই বলছিলাম ফিউচার কন্ট্রাক্ট হয়ে থাকে 3 বা 4 মাস। 3 বা 4 মাস পরে যে প্রাইস হবে তা আমরা ফিউচার প্রাইস বলছি। যে আমরা চুক্তি করলাম, ঠিক আছে। মনে করেন কন্ট্রাক্ট করলাম মার্কার কিনবো, মার্কার কিনবো নভেম্বর মাসে। নভেম্বর মাসে আমি কি করুম? মার্কার কিনবো। মনে করেন কন্ট্রাক্ট করলাম, ঠিক আছে। যখন নভেম্বর মাস আসবো, আসবে, তখন ওই যে মার্কার কিনবো আমরা বলছিলাম
বলছি ওই মার্কারের দাম মনে করি $50 বা টাকায় হইব, ঠিক আছে? তো যদি ওই সময় আমি আবার ঘটনা প্রথম থেকে রিভিউ করুম, আপনারা লেখেন, যদি মার্কারের দাম দাম $50 বা টাকা হয়, তখন ফিউচার প্রাইস তা তো স্পট প্রাইস, তখন ফিউচার প্রাইসটা তো স্পট প্রাইস। লেখা হয়েছে এ পর্যন্ত? স্যার ফিউচার প্রাইস কি তারপর? তখন ফিউচার প্রাইসটা তো স্পট প্রাইস। দেখেন একটি মানে নির্দিষ্ট, ফিউচার প্রাইসটা স্পট প্রাইস হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখেন, আমি আবার প্রথম থেকে রিভিউ করুন। দেখেন একটা নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় বলতে বুঝাইতেছে ওই যে 3 বা 4 মাস বা আমরা বললাম যেটা, ওইটা নির্দিষ্ট সময় শেষে ফিউচার প্রাইস স্পট প্রাইসে পরিণত বা রূপান্তর হবে, রূপান্তর হবে। আজকে যেটা, আজকে যেটা 40 টাকা, নভেম্বরে ওই মার্কেটে এর মূল্য যা হবে তা হচ্ছে ফিউচার প্রাইস। তারপর লেখেন কন্ট্রাক্ট এর মেয়াদ শেষে, কন্ট্রাক্টের মেয়াদ শেষে একটি নির্দিষ্ট সময়ে সময়ে ফিউচার প্রাইস তো স্পট প্রাইসে রূপান্তর হবে। লিখছেন? আমি প্রথমটা আবার যাই একটু, হ্যাঁ। এ পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, আরেকটা লাইন লিখি। when the delivery period is reached, the future price equal or is very close to spot price. হুম আমি প্রথমটা আবার রিভিউ করতেছি, খেয়াল করেন। কোশ্চেনটা ছিল আমাদের কভারেজ অফ ফিউচার প্রাইস টু স্পট প্রাইস, অর্থাৎ ফিউচার প্রাইস কে কখন স্পট প্রাইসে রূপান্তর করা হয়
বা রূপান্তর হয়ে যায়। মনে করো আমরা যদি একটা মার্কার কিনতে চাই, আমাদের মার্কার দরকার, আমরা মার্কার কিনতে চাই, যদি আমরা কারোর সাথে চুক্তি করি ফিউচার কোন একটা নির্দিষ্ট প্রাইজে কি করব, মার্কার আমাদের সরবরাহ করব। তো ওইটার আমরা নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট সময়ে যে আমাদের যেই প্রাইজে দিব ওটারে বলতেছে আমরা ফিউচার প্রাইস, এবং বর্তমানে যে মূল্য আছে মার্কেটে সেটার বলতেছে আমরা স্পট প্রাইস। ঠিক আছে, আজকের দামটা আমরা কি বলতেছি, স্পট প্রাইস বলতেছে। 3 বা 4 মাস পর যেই প্রাইসে আমরা কথা বলতেছি ওটা হলো ফিউচার প্রাইস, যেটা আমাদের চুক্তিতে মেয়াদে উল্লেখ থাকবো। ঠিক আছে, তো কন্ট্যাক্ট করলাম, আমরা মনে করি নভেম্বর মাসে কি করবো, মার্কার কিনবো। ঠিক আছে, নভেম্বর মাস আসলো, আসার পর ওই মার্কারের দাম যদি $50 হয়, তখন ওই মার্কারের $50 হয়, তখন ওই $50 কি হয়ে যাবে, ফিউচার প্রাইসটা কি হয়ে যাবে, স্পট প্রাইস হইব। কারণ নভেম্বর মাস 3 মাস পরে যখন নাকি ফিউচার প্রাইসটা $50 হইব, ওই ফিউচার প্রাইসটা কিন্তু নভেম্বরের বর্তমান প্রাইস। আমি বুঝতে পারছি কথাটা? স্যার জি স্যার, আরেকবার আরেকবার একটু বলুন। আবার বলি, খেয়াল করেন, নভেম্বর মাসে যেটা নাকি প্রাইস থাকবে মার্কেটে ওইটা কিন্তু নভেম্বর মাসের স্পট প্রাইস বা কারেন্ট প্রাইস। এই জন্য বলা হইতেছে ফিউচার প্রাইসটা কি হবে, একটা নির্দিষ্ট সময়ের শেষে কি হয়ে যাব, স্পট প্রাইস হয়ে যাব। স্পট প্রাইস বলতে যেটা বুঝাইতেছে ওটা হলো কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, এই জন্য আমি লিখছি এই যে যদি ওই সময় মার্কেট প্রাইসের দাম $50 হয়, তখন ফিউচার প্রাইস তো স্পট প্রাইস হবে। আবার লিখছি দেখেন, একটু নির্দিষ্ট সময়ের পর ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হইব। আবার দেখেন লিখছি, কন্ট্রাক্টের মেয়াদ শেষে একটি নির্দিষ্ট সময় শেষে ফিউচার প্রাইসও স্পট প্রাইসে রূপান্তর হইব। এটাই জাস্ট ইংলিশে লিখছি। হোয়েন দ্য ডেলিভার পিরিয়ড ইজ রিচ টু ফিউচার প্রাইস, এটা ইকুয়াল হইতে পারে অথবা ভেরি ক্লোজ হইতে পারে, ওটার আমরা কি বলুম, স্পট প্রাইস। অর্থাৎ ফিউচার প্রাইসটা কি হয়ে যাব, স্পট প্রাইস হয়ে যাব। এটা ইকুয়াল হইতে পারে অথবা ইকুয়ালের কাছাকাছি যাইতে পারে। বুঝতে পারছি? রেসপন্স করেন। রেসপন্স করেন, যতটুকু বললাম ক্লিয়ার কিনা? ভাই রেসপন্স করেন। স্যার 8 জন কেন আছেন। হবে এটা? হুম কেন হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবো গা। স্যার বুঝেন নাই? দেখেন, আমরা বলতেছি, আবার বলি শর্টকাট বুঝেন, স্পট প্রাইস বর্তমান মূল্য। ঠিক আছে, ফিউচার প্রাইস ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, তো যখন নাকি ভবিষ্যৎটা বর্তমান হয়ে যাব, তোরে তো স্পট প্রাইস হয়ে যাব। নভেম্বর, নভেম্বরে যে রেট থাকবে বললাম, মার্কেটের দাম কত হইব, $50 হইব ভবিষ্যতে, যে চুক্তির মেয়াদ শেষে। তো ওই সময় কিন্তু এটার দাম, ওটা কিন্তু স্পট প্রাইস আমার। যদি আমি কন্ট্যাক্ট করছি 50 টাকা প্রাইসে, $50 ওইটা বর্তমানে মূল্যই আছে ওই সময়। তো ওই সেন্সে বলতেছি, ফিউচার আমরা একটা মূল্য নির্ধারণ করছি, ওটা নির্দিষ্ট সময় শেষে কি হয়ে যাবো, স্পট প্রাইস হয়ে যাবো অথবা স্পট প্রাইসের কাছাকাছি হয়ে যাবো গা, এটা বলতেছি, কনভার্ট হয়ে যাবো গা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। তারপর লেখেন এই জি কোশ্চেনের স্যার, শেষের বুঝতে অংশ। পেরেছি এবার। আমরা যদি দেখতে চাই কোন ফিউচার প্রাইস কিভাবে স্পট প্রাইসে পরিণত হয়, তখন তখন আরবিট্রেজ অপরচুনিটি এর ক্ষেত্রে 3টি বিষয় বিবেচনা করতে হবে। 3টি বিষয় বিবেচনা
করতে হবে। লেখা হয়েছে এ পর্যন্ত। নেক্সট পেজে চলে যাবো। জি স্যার। 1 নম্বর, সেল short a feature contact to buy the asset. তাই স্যার, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা মেবি শর্ট পজিশন বা লং পজিশন এরকম বোঝানো হয়েছে। যখন আমরা অঙ্কে বা এটা ডিটেলস আসুন তখন আমরা এটা ক্লিয়ার হবো, ঠিক আছে। অ্যাসেট 3 মেক ডেলিভারি। স্যার ইনের পরে কি লিখছেন? ফিগার এ। ফিগারে prior to ডেলিভারি পিরিয়ড। একটা চিত্রের সাহায্যে দেখাইছে, তো আমরা চেষ্টা করি চিত্র ডাকতে। 2টা চিত্র আছে, কালার চেঞ্জ করে দেই। স্যার স্পট প্রাইসের পরে কি লিখছেন? স্পট প্রাইস পিরিয়ড PRIOR। হুম স্যার ওটা কি ডেলিভারি পিরিয়ড? ডেলিভারি পিরিয়ড। স্যার এটা কোন কোশ্চেনের চিত্র, মানে কোন আসলে আমি এই চিত্রটা আঁকবো? আঁকা হয়েছে এটা। জি স্যার। হুম এটার উপরে একটা হেডলাইন লিখেন, কনভারেন্স অফ ফিউচার টু স্পট। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে না, মানে
ভাই কথা বলতাছি না। স্যার প্রাইজের পর কি লিখেছেন? প্রাইস বিলো, পিরিয়ড। ওটা লিখছিলাম অ্যাবভ, এটা হবে বিলো। প্রাইস, না না, স্পট প্রাইস তারপর ড্যাশ টু ডেলিভারি, এটা কি? ডেলিভারি প্রাইস। পিরিয়ড হবে। স্পট প্রাইস পিরিয়ড টু ডেলিভারি ডেলিভারি প্রাইস। প্রাইস। দেখেন, তো আমরা বলছিলাম একটা প্রাইস কি থাকবো, ফিচার প্রাইসের থেকে উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, আবার স্পট প্রাইসের উপরে বা নিচে থাকতে পারে। এইটাই আপনার চিত্রের মাধ্যমে এটা দেখানো হইলো, ঠিক আছে। তো দেখেন, আজকে যতটুক আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কোনো পয়েন্ট বা কোনো লাইন আপনি বুঝেন নাই এমন কিছু আছে? স্যার এ নাম্বারটা একটু দেখালে ভালো হতো। হুম, দেখেন, স্যার আর আমার একটা এখানে কোশ্চেন ছিল যে এই চিত্রগুলো, স্যার এই বলেন। কোশ্চেনগুলো আমি এই চিত্রগুলো আমি কখন আর্ট করব? যখন আপনার এই কোশ্চেনটা আসবে পরীক্ষায়, হ্যালো। কনভারেন্স অফ ফিউচার কন্ট্রাক্ট টু স্পট প্রাইস, ফিউচার প্রাইসকে কখন স্পট প্রাইসে রূপান্তর করা হয় বা হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি আপনার মতো কথাগুলো গুছাইয়া তারপর আচ্ছা। এই তিনটা পয়েন্ট ইনক্লুড করবেন, প্লাস জি দুইটা চিত্র স্যার। দিয়া কোশ্চেনটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। বইতে আরো গুছানো আছে, আমি আমার মতো বোঝানোর জন্য প্রেজেন্টেশন করছি, কারণ বইয়ের মতো বললে আপনারা বুঝবেন না। ওকে স্যার। আমি বুঝতে পারছি, কারণ বইয়ের থিওরি পইরা বোঝা আর খুবই। এখানে প্রাইস বলেন। স্যার প্রাইস প্রায়র অর্থ কি? কই প্রাইস প্রায়র, এই যে এই ওয়ার্ড, ছবির উপরে যে লিখছে হ্যাঁ কোন ছবি? প্রাইস প্রায়র টু ডেলিভারি পিরিয়ড, চিত্র চিত্র, ও যে পিরিয়ড টু, এ বি হ্যাঁ স্পট প্রাইস ফিউচার, জি 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 জি। এই ওয়ার্ডটা ওই যে স্পট প্রাইস জি, ওইটার অর্থ কি? ওটা পিরিয়ড কি টু বুঝাইছে? পরবর্তী মনে হয়, ঠিক আছে, পিরিয়ড টু পরবর্তী, মেবি ওয়ার্ডটার অর্থ অ্যাকুরেট খেলাইতেছে না, তবে মনে হয় পরবর্তী যুগ, পিরিয়ড টু, ঠিক আছে, একটু দেখে নিয়ে না। স্যার চিত্র দুইটা একটু বই থেকে যেভাবে ছবি তুলা দিলে ভালো হতো। বই থেকে এরকমই চিত্রটা। স্যার আমাদের বইতে নাই তো, আর এ কারণে। আমি অন্য জায়গাতে সংগ্রহ করছি এটা, ঠিক আছে, সবগুলো কি আর বই থাকবো? ও, জি স্যার। এবং আমি যেগুলো লেখাইতেছি সবগুলো কি বই পাইতেছেন? সবগুলো বই পাইবেন স্যার বিভিন্ন। তাহলে হুম, একটু ভালো করে দেখে আঁকতে পারতাম আর কি, সুন্দর করে। হ্যাঁ এরকমই ওই জন্য এরকমই। বললাম। আর এটা তো আপনার থাকতাছে, আপনার এই জিনিসটা তো আপনার কাছে থাকতাছে, একটু পরেই তো আপনার কাছে চলে যাবে কিছুক্ষণ পরে, ঠিক আছে। এই যে আচ্ছা। পিরিয়ডটা হলো পূর্ববর্তী, ঠিক আছে, কারণ যদি
ক্লাস আর কি ভাঙে যায়, যেমন আজকে প্রথম পার্টটা ভেঙে গেছে, ওইটা আমার আবার কনভার্ট করে সবগুলো একত্র করতে হবে, একত্র কইরা তারপর আমার ইউটিউব আপলোড দিতে হবে। আর যদি না ভাঙতো তো এখন সরাসরি আপলোড দিয়ে দিতে পারতাম। এখন আমি কনভার্ট করুন, প্রায় কনভার্টে আমার প্রায় আধা ঘন্টার মতো লাগবে, আবার আপলোড দিতে আবার 15-20 মিনিট লাগবে। প্রায় 1 ঘন্টার মধ্যে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন আপনাদের পার্সোনাল ইমেইলে। ঠিক আছে? তো আমি ধরে নিতে পারি আজকে যতটুকু আলোচনা করলাম আপনার ক্লিয়ার আছে, সমস্যা নাই? রেসপন্স করেন। জি না। হুম রেসপন্স যদি না করেন তাহলে আমি ক্লাস করায় কিন্তু আমি মজা পাবো না। যদি রেসপন্স সবাই করেন তো ক্লাস মজা হইব। আরেক কারণ এখানে আমরা শিখতে হয়েছি, আমাদের পারতে হবে এমন কোনো কথা নেই। আর আমি যে সব পারবো এমন কোনো কথা না, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা যতটুকু পারেন বা পারেন না ওটা শেয়ার করবেন, তো ক্লাসটা এফেক্টিভ হইব। আর যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু এফেক্টিভ হইব না, প্রথম থেকে আমি বলতেছি। যখন বলুন লেখা শেষ হয়েছে বুঝছেন, রেসপন্স করেন, তাহলে আমি আরো দ্রুত আগাইতে পারবো। ঠিক আছে? আমি কি আমার স্পিড আরো বাড়াবো জি স্যার। না এই স্পিড রাখুন? আমি আপনাদের খুব স্লো পড়াইতেছি। স্যার না, হুম এটাই ঠিক আছে স্যার। এটাই ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আজকে লিভ নেই, ভালো থাকেন সবাই। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার।